আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিন যুক্তরাষ্ট্র হুতিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধগুলোর সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো 12 পারমাণবিক বোমা তৈরি করতে পারে ইরান, সতর্ক করল আইএইএ। ইরানের কাছে বর্তমান যে ইউরেনিয়াম রয়েছে তা দিয়ে 12টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। তবে দেশটি এখনো কোনো বোমা তৈরি করেনি বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএইএ এর মহাপরিচালক রাফাল গ্রোসি। তিনি বলেছেন, বোমা তৈরি করতে পারলে ইহুদিবাদী ইসরায়েলের খবর খারাপ করে দেবে। এরপর জানাবো, গাজায় একদিনে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় আরও নতুন করে 72 জন ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আজ ইসরায়েলি বাহিনী দিনভর হামলায় কমপক্ষে 72 জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও 174 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। এদিকে ইরান 150 জন পুলিশ সদস্যকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের হামলায় অন্তত 150 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। আজ ইন্টারন্যাশনাল লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানাবো, নেদারল্যান্ডসের হেগ আদালতের রায়, একতরফাভাবে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে পারবে না। পাকিস্তান বলেছে, হেগ আদালতের পরিপূরক রায়ে ভারতের একতরফা পদক্ষেপকে পাশ কাটানো যাবে না। সিন্ধু পানি চুক্তি সালিশ প্রক্রিয়া অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। ভারত একতরফাভাবে সিন্ধু নদীর পানি আটকে রাখতে পারবে না। এবং সর্বশেষ জানাবো, জুলাই মাসে জুলাই ফেরাতে চায় এনসিপি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছর শেখ হাসিনা পালিয়ে যায়। দীর্ঘ 1 বছর হতে চলেছে, সেগুলো মানুষ ভুলতে চলেছে। নতুন করে সেগুলো সামনে আনতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে শিক্ষার্থীরা। তারা আন্দোলনগুলোকে আবার নতুন করে সারা দেশব্যাপী চাঙ্গা করার সিদ্ধান্ত নিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। 12 পারমাণবিক বোমা তৈরি করতে পারে ইরান, বলল আইএইএ। ইরানের কাছে বর্তমানে প্রায় 12টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। তবে দেশটি এখনও কোনো বোমা তৈরি করেনি বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন আইএইএ এর মহাপরিচালক রাফাল গ্রোসি। আজ ফ্রান্স ইন্টার রেডিওকে দেখ সাক্ষাৎকারে গ্রোসি বলেছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও সেগুলো এখন পর্যন্ত কার্যকর রয়েছে। তিনি আরো বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে এমন দাবি সঠিক নয়। তিনি নিশ্চিত করেছেন, ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র থেকে সেন্ট্রিফিউজগুলো অকেজ হয়ে গেছে। তবে অন্যান্য স্থাপনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে তিনি রাজি হননি। গ্রোসি আরো বলেছেন, ইরানের সঙ্গে আন্তর্জাতিক সংস্থাটির সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। তিনি বলেছেন, ইরান এখন এজেন্সির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। দুই পক্ষের মধ্যে স্পষ্ট উত্তেজনা রয়েছে। গত 25শে জুন ইরানের পার্লামেন্টে একটি বিল পাশ হয়েছে। এতে আইএইএ এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পথ তৈরি হয়েছে। এই বিল গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি আইএইএ এর পরিদর্শকদের জন্য সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন বাধ্যতামূলক করবে। 2015 সালের পরমাণু চুক্তি অনুযায়ী ইরান কেবল 3.67% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে, কিন্তু বর্তমানে তারা 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90%-এর একেবারে কাছাকাছি। এবং এর আগে আইএইএ জানিয়েছিল, ইরান শান্তি চুক্তির শর্ত মানছে না।
গাজায় একদিনে নতুন করে প্রাণ গেল ৭২ জন নিরীহ ফিলিস্তিনির। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আজ ইসরায়েলি বাহিনীর দিনভর হামলায় কমপক্ষে ৭২ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ১৭৪ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বরাদ দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল এজেন্সি। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালে অক্টোবর থেকে গাজায় চলা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫৬,৩৩১-এ পৌঁছেছে আর আহত হয়েছে ১,৩২,৬৩২ জন নিরীহ ফিলিস্তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে আতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। এদিন তারা ১,২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জন জিম্মি হিসেবে ধরে নিয়ে যায়। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসের বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র সহ অন্যান্য মধ্যস্থতাকারী দেশের মধ্যস্থতায় গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা হয়, কিন্তু বিরতি ২ মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফা এই অভিযানে গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছে ৬,০০৮ জন ফিলিস্তিনি, আহত হয়েছে আরও ২০,৫৯১ জন। এদিকে যে ২৫১ জন জিম্মিকে হামাস যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল তাদের মধ্যে অন্তত ৩৫ জন এখনও জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে আইডিএফ। ইহুদিবাদী ইসরায়েল জানিয়েছে, আমরা আমাদের সমস্ত জিম্মিদেরকে ফিরে আনতে যা যা করা লাগে তাই তাই করব। তারা এর জন্য নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের ১৫০ পুলিশ সদস্যকে হত্যা করল ইসরায়েল। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আজ জানিয়েছে, ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের হামলায় অন্তত ১৫০ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। ইরান ইন্টারন্যাশনাল লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এসকান্দার মোমেনিন বলেছেন, হামলায় প্রথম যে পুলিশ ইউনিটকে লক্ষ্যবস্তু করা হয়েছিল তা ছিল পুলিশ ১১০ ভবন। এটি ইরানের কেন্দ্রীয় জরুরি পুলিশ কল সেন্টার হিসেবে কাজ করে। তিনি তেহরানে এভিন কারাগারে ইসরায়েলি হামলার বিষয়ে কথা বলেছেন। মোমেনিন বলেছেন, বন্দীদের পালানো প্রতিহত করতে অস্থিরতা এবং বিপ্লবী বিরোধীদের দেশে প্রবেশ রোধে কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। এর আগে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ৬১০ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৪,৭০০ জন। ইরানের এই কর্মকর্তা আরও বলেন, সংঘাত শেষে রাতেই ইসরায়েলি বাহিনী ইরানের শতাধিক ব্যক্তিকে হত্যা করেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৪৯ জন নারী, এর মধ্যে ২ জন অন্তঃসত্ত্বা। এছাড়াও যুদ্ধে নিহত হয়েছে ১৩ জন শিশু, যার মধ্যে একজনের বয়স মাত্র ২ মাস। জুলাই ফেরাতে চায় এনসিপি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ই আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। তার আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুলাই মাস ধরে চলে আন্দোলন, যা পরিচিত পায় জুলাই বিপ্লব বা জুলাই গণ অভ্যুত্থান নামে। ছাত্র জনতা সেই বিপ্লবী জুলাইয়ের ১ বছর পূর্তি হতে যাচ্ছে দিন দুয়েক পরে। অবশ্যই অনেকেই মনে করেন, বছর না পেরোতেই দেশ জুড়ে আলোড়ন তোলা সেই বিপ্লবের ঘটনা বহুদিন পর জনমন থেকে বেরিয়ে যেতে বসেছে, কিংবা ঝাপসা ও বিভ্রান্তিকর ইতিহাসের পাঠ দিতে শুরু করেছে। তবে সেগুলো বাস্তবে ফেরাতে আবারও কাজ শুরু করেছে তারা। জুলাই মাসে জুলাই ফেরাতে চায় তাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। জুলাই অভ্যুত্থানের বছর পূর্তি শুরু হচ্ছে খুব শীঘ্রই। এনসিপির সম্ভাব্য কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান করা, দেশব্যাপী বিভিন্ন স্থানে তারা অনুষ্ঠানের মাধ্যমে জানাতে চায় যে শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট সরকার ছিল, তিনি কিভাবে দেশ ছেড়ে পালিয়েছেন এবং কেন পালিয়েছেন, কারণ শিক্ষার্থীদেরকে হত্যা করাই তার মূল উদ্দেশ্য ছিল এবং দেশের ক্ষমতা পাকাপোক্ত করে রাখতেই তিনি এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এই কথা জানানোর জন্যই শিক্ষার্থীরা নতুন ভাবে এবার শেখ হাসিনার মুখোশ উন্মোচন করার জন্য তারা কাজ শুরু করেছে। শেখ হাসিনাকে তারা দেশ
জুড়ে একজন স্বৈরাচারী পতিত সরকারের নাম আবার নতুন করে জানান দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে শুরু করেছে। শিক্ষার্থীরা জানিয়েছে যে তারা শেখ হাসিনাকে একজন স্বৈরাচারী দোসর হিসেবে, এছাড়াও এনসিপির সম্ভাব্য কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সহ সারা দেশে ডকুমেন্ট প্রদর্শন করা। এর মধ্যে কথা ক, বাংলা মা, 52, দেশ সংস্কার, স্বাধীনতার গ্রন্থ, দেশ কার, আবু সাইদ, রক্ত, দেশ কারো বাপের নয়, শকুনের চোখ, আওয়াজ ওঠা সহ আন্দোলনের প্রেরণা যোগানো অনেকগুলো সঙ্গীত।